তালাব আর তার ঠিক সামনে আছে ক্লক টাওয়ার। এই ক্লক তালাব বন্ধুরা, আমরা দাঁড়িয়ে রয়েছি এখন রুমি গেটের সামনে। এটা লখনউয়ের ওয়ান অফ দ্য মেন অ্যাট্রাকশন, যার ভিতরে রয়েছে ভুলভুলাইয়া। পিলারের কারুকার্য কি সুন্দর। हिंदी एक कहावत আছে, पहले आप में लखनऊ की नवाबों की गाड़ी निकल जाती है। हाँ, आज আমরা লখনউয়ের কথা বলবো। উত্তরপ্রদেশের রাজধানী লখনউ। ভারতের যে সমস্ত প্রাচীন শহরগুলো আছে তাদের মধ্যে অন্যতম এই লখনউ। এই লখনউ জুড়ে রয়েছে ইতিহাসের ছোঁয়া। এছাড়াও রয়েছে এখানকার আদব কায়দা, খান পান। খাবারের কথা মনে পড়লেই প্রথমেই মনে আসে এখানকার বিরিয়ানি ও কাবাবসের কথা। আর সবথেকে বড় কথা এখানকার মানুষজন। চিকন কড়াইয়ের কাজের কথা কে না জানে। চিকন কড়াইয়ের কাজের জন্য বিখ্যাত এই লখনউ। আজ আমরা ঘুরে দেখব এই লখনউয়ের আনাচে কানাচে। পুরাতন লখনউ থেকে নতুন শহর, কোনো কিছুই বাদ যাবে না আমাদের এই ভিডিওতে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্যাশন অফ জয়। প্যাশন অফ জয়ের এই এপিসোডে আমরা লখনউকে এক্সপ্লোর করব। তাই সকলের কাছে অনুরোধ, স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। হ্যালো, গুড মর্নিং। আমরা লখনউ স্টেশনে দাঁড়িয়ে রয়েছি এখন। লখনউ স্টেশনে নামলাম এই মুহূর্তে। আমাদের ট্রেন এখন বাজে 6টা, 6:30 মতন বাজে, 6:25। দেখ, এখন আমাদের হোটেল দিকে যাবো। চলো দেখি হোটেলে চেক ইন করার পরে হোটেল কেমন, লখনউ কেমন ঘুরবো, এই সমস্ত কিছু আপনাদের শেয়ার করবো আমাদের সঙ্গে। আমরা লখনউ স্টেশনের বাইরে বেরিয়ে এলাম। এখান থেকে আমাদের হোটেল খুব বেশি দূরে নয়। হোটেলের সঙ্গে কথা হয়েছে, একটি অটো ধরে আমরা হোটেলে পৌঁছে যাব। এটি লখনউ স্টেশনের বাইরের সেকশনটা। স্টেশনটা বেশ বড় এবং খুব সুন্দর করে সাজানো। লখনউতে আমাদের আস্তানা হোটেল ইকোটেল। স্টেশন থেকে অটো বা টোটোতে 10 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায় এই হোটেলে। আমাদের হোটেল এটি হোটেলের ফ্রন্ট ডেস্ক। পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম হোটেল। হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে এবং স্টাফেদের ব্যবহার আমার বেশ ভালোই লেগেছে। চলুন এবার আপনাদেরকে রুমগুলো দেখিয়ে নিই। আমাদের রুম, চলো। এখানে সমস্ত রয়েছে, চায়ের জিনিসপত্র রয়েছে, চা কফি। এই হচ্ছে রুম, সুন্দর রুম। টিভি রয়েছে,
ফ্যান রয়েছে, এসি রয়েছে। এখান থেকে আউটসাইড খুব একটা বেশি কিছু দেখার নেই। দেখাই বাথরুম, কোমর, টিউব করা রয়েছে। সুন্দর অবস্থা। টাওয়ালস রয়েছে, টয়লেটরিজ রয়েছে। এখানে একটা ছোট্ট ফ্রিজ আছে, ছোট ফ্রিজ রয়েছে। এখানে ওয়ার্ড্রপ রয়েছে। এখানে ডেস্ক মতো রয়েছে, স্টাডি ডেস্ক বা যাই হোক, ডেস্ক মতো চেয়ার। রুমে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা একটি টোটো ধরে বেরিয়ে পড়লাম লখনৌকে দেখার জন্য। পুরনো লখনৌয়ের যে সমস্ত দেখার জায়গাগুলো সেগুলো কাছাকাছির মধ্যেই, ফলে গাড়ি নেওয়ার দরকার নেই, টোটো নিয়েই সেগুলোকে ঘুরে নেওয়া যায়। তবে টোটোর সঙ্গে বার্গেনিং করে নেবেন। প্রথমেই আমরা দেখতে এলাম ছোটা ইমামবাড়া। এটি ছোটা ইমামবাড়া বা ইমামবাড়া হুসেনাবাদ মোবারক নামে পরিচিত। 1838 সালে আওয়াধের নবাব মুহাম্মদ আলী শাহ কর্তৃক এটি নির্মিত হয়। এটি তৈরি করতে 54 বছর সময় লেগেছিল। এই ইমামবাড়ার ভিতরে 5টি দরজা রয়েছে। আমরা চলেছি শাহী হামাম দেখতে। শাহী হামাম অর্থাৎ স্নানাগার, নবাবের স্নানাগার। এখানে জল ডাইরেক্ট গোমতী নদীর সঙ্গে কানেক্টেড রয়েছে, সেই জল এই স্নানাগারে আসতো। এখানে রয়েছে 2টি হল এবং সেনাসীন, যেটা কিনা একটি গ্রিল, যেটা হুসেনের জারিক বলা হয়। হুসেনের জারি, যেটি কিনা ইরাকের কারবালায় ইমাম হোসেনের কবরের উপর রাখা হয়েছে, তার একটি প্রতিরূপ। এই ইমামবাড়ার ভিতরে রয়েছে মুহাম্মদ আলী শাহের মুকুট এবং আনুষ্ঠানিক তাজিয়া। এটি একটি সোনালী গম্বুজ ও বেশ কয়েকটি মিনার রয়েছে। আমরা এখন রয়েছি ছোট ইমামবাড়ার ভিতরে। এই দুদিকে দুখানা মসজিদ রয়েছে। শাহী হামাম দেখলাম, দুটো মসজিদ রয়েছে দুদিকে। সামনে হচ্ছে ছোট ইমামবাড়া। ইমামবাড়ার ভিতরে মোহাম্মদ আলী শাহ ও তার পরিবারের অন্যান্য সদস্যদের সমাধি রাখা রয়েছে। এর মধ্যে রয়েছে তাজমহলের 2টি প্রতিরূপ, যা মোহাম্মদ আলী শাহের কন্যা ও তার স্বামীর সমাধি হিসেবে নির্মিত। এই ইমামবাড়ার ভিতরের সাজানোর জন্য ব্যবহার করা হয়েছে যে ঝাড়বাতিগুলো, সেগুলো বেলজিয়াম গ্লাস দিয়ে তৈরি করা এবং সেগুলো বেলজিয়াম থেকে আনা হয়েছিল। ইমামবাড়ার ভিতরের ঝর্ণা ও জলাশয়ের জন্য জল সরাসরি গোমতী নদী থেকে আসে। এরপর আমরা এসে পৌঁছাই হোসেনাবাদ ক্লক টাওয়ারের সামনে। হোসেনাবাদ ক্লক টাওয়ার ভারতের যে কটি ক্লক টাওয়ার আছে তার মধ্যে সবথেকে উঁচু। হ্যালো, আমরা এখন আছি শাহী তালাব, আর তার ঠিক সামনে আছে ক্লক টাওয়ার। এই ক্লক টাওয়ার এখানে লখনউয়ের ফেমাস একটা আইকনিক ল্যান্ডমার্ক মনুমেন্ট।
গেটের সামনে আমরা রয়েছি। উত্তর পশ্চিম প্রভিন্সের লেফটেন্যান্ট গভর্নর স্যার জর্জ কুপারের আগমন উপলক্ষে নির্মিত হয়েছিল এই ক্লক টাওয়ারটি। এটা নির্মাণে ব্যয় হয়েছিল প্রায় 1,75,000 টাকা। 1881 সালে এই হোসেনাবাদ ক্লক টাওয়ারটি নির্মিত হয়। বিখ্যাত আর্কিটেক্ট রিচার্ড রস্কেল বেইন এই 67 মিটার উচ্চতার আর্কিটেকচারটি ডিজাইন করেছিলেন। তিনটে একই জায়গার মধ্যে। এরপর আমরা দেখতে যাই হোসেনাবাদ পিকচার গ্যালারি, যেটি হোসেনাবাদ ক্লক টাওয়ারের ঠিক পিছনে। 1838 সালে আওয়াদের তৃতীয় নবাব মোহাম্মদ আলী শাহের রাজত্বকালে এটি নির্মিত হয়। প্রাথমিকভাবে এটি বরদারি নামে পরিচিত, অর্থাৎ 12টি দরজা বিশিষ্ট ভবন। এই ভবনটি নবাব মোহাম্মদ আলী শাহের গ্রীষ্মকালীন বাসস্থান হিসেবে গণ্য করা হয়েছিল। আমরা এখন আছি পিকচার গ্যালারির যে পিকচার গ্যালারি রয়েছে সেইখানটার দোতলা যে বারান্দা, সেই বারান্দা থেকে দেখা যাচ্ছে এখানে ক্লক টাওয়ারটা, যেটা ঘন্টাঘর নামে পরিচিত। আর তার সঙ্গে সামনে রয়েছে শাহী তালাব। আর এই দিকে দেখা যাচ্ছে দূরে, এদিকে দেখা যাচ্ছে ছোটা ইমামবাড়া। আর হোসেনাবাদ পিকচার গ্যালারিতে তখনকার আওয়াদের নবাবদের জীবনের প্রতিকৃতির প্রদর্শনী হয়। 1882 থেকে 1885 সালের মধ্যে ডাউলিং, গ্রাফেট, হ্যারিসনের মতন বিখ্যাত ইউরোপীয় চিত্রশিল্পীদের আঁকা ছবি এখানে রাখা হয়। হ্যালো বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি লখনৌয়ের বিখ্যাত রুমি দরওয়াজা বা রুমি গেটের সামনে। এটা আপনার রাস্তার মাঝখানেই রয়েছে, এটার জন্য আলাদা কোনো টিকিট বা লাগে না। এটা রাস্তার ঠিক মাঝখানেই রয়েছে। রাস্তার সাইডে গাড়ি দাঁড় করিয়ে, টোটো দাঁড় করিয়ে যাতে করে আপনারা আসবেন, দাঁড় করিয়ে সেখান থেকে নেমে এটা এখানে দাঁড়িয়ে ফটো তুলতে পারেন, ছবি তুলতে ভিডিও করতে পারেন, দেখতে পারেন। রেনোভেট করার পরে আরো সুন্দর হয়েছে। এইটা আমি আগে যখন ছবি দেখেছিলাম অনেক কালচিটে পড়ে গেছিল, কাল চেপে গেছিল, তারপরে এটা রেনোভেট করেছে, ফলে এখন অনেকটা সুন্দর দেখতে লাগছে। বন্ধুরা, আমরা দাঁড়িয়ে রয়েছি এখন রুমি গেটের সামনে। এটা ছোট ইমামবাড়া আর এদিকে হচ্ছে বড় ইমামবাড়া, দুটো ঠিক মাঝামাঝি জায়গায় এই রুমি গেটটা রয়েছে। খুব সুন্দর স্ট্রাকচারটা, ডিজাইনটা খুব সুন্দর। আপনারা যখন আসবেন আপনারা অবশ্যই এই জায়গাটা দেখবেন, এই জায়গাটা মিস করবেন না, খুব ভালো লাগবে। এরপর আমরা এসে পৌঁছাই বড়ে ইমামবাড়ার সামনে। লখনৌয়ের যে সমস্ত উল্লেখযোগ্য স্থাপত্যগুলো রয়েছে তার মধ্যে অন্যতম আকর্ষিত এবং জনপ্রিয় এই বড়ে ইমামবাড়া, যেটি রুমি গেটের ঠিক পিছনেই রয়েছে। এই বড়ে ইমামবাড়ার আর্কিটেকচারের মধ্যে গথিক, রাজপুত ও মুঘল আর্কিটেকচারের নিদর্শন পাওয়া যায়। আমরা এখন ঢুকে পড়েছি বড়ে ইমামবাড়ার ভিতরে, ঠিক রুমি গেট। এটি তৈরি করেছিলেন বিখ্যাত আর্কিটেক্ট হাফিজ খিয়াফত উল্লাহ। এই বড়ে ইমামবাড়ার মধ্যে টোটাল 9টি হল রয়েছে, যার মধ্যে সেন্ট্রাল হলটি হলো সবথেকে বড়। এটি বিশ্বের বৃহত্তম পিলারবিহীন একটি হল, যার মধ্যে কোনো পিলার ইউজ করা হয়নি। আর এর ছাদের ব্লকগুলিতে একত্রিত করার জন্য ইন্টারলিঙ্কড ইট ব্যবহার করা হয়েছিল, যেখানে কোনো বিম নেই। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন রয়েছি বড়ে ইমামবাড়ার ভিতরে। এটা বিশাল বড় একটা এরিয়া, আর লখনৌয়ের ওয়ান অফ দ্য মেন অ্যাট্রাকশন, যার ভিতরে রয়েছে ভুলভুলাইয়া। তো আমরা আস্তে আস্তে এখন এই বড়ে ইমামবাড়ার ভিতরে ঢুকবো, ভুলভুলাইয়া দেখবো। ভিতরে ক্যামেরা অ্যালাউড নয়, তো ভিতরে আমরা কি ফটো তুলতে পারবো না। যাই হোক, বাইরে থেকেই তোমাদের দেখাচ্ছি।
এই বারে ইমামবাড়ার নির্মাণ ইতিহাসটা ছিল অসাধারণ। আওয়াধ এস্টেটে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা যায়, যার ফলে নবাব তার ক্ষুধার্ত প্রজাদের খাবার সরবরাহের জন্য একটি কৌশল তৈরি করেন। তিনি তার সমস্ত প্রজাদের দিয়ে এই বিশাল কাঠামো তৈরি করানোর সিদ্ধান্ত নেন। এতে তাদের প্রজাদের কর্মসংস্থান তৈরি হবে। 1784 সালে আওয়াধের চতুর্থ নবাব নবাব আসিফ উল দৌলা এইবারে ইমামবাড়া তৈরি করেছিলেন। আসিফ উদ দৌলার প্রতিষ্ঠায় প্রায় 20,000-এরও বেশি মানুষ, ধনী, দরিদ্র এবং অভিজাত, প্রত্যেকের কর্মসংস্থান হয়েছিল, যা তৈরি করতে প্রায় 11 বছর সময় লেগেছিল, কারণ এই দুর্ভিক্ষ চলেছিল প্রায় 11 বছরের মতন। এইবারে ইমামবাড়ার মধ্যে রয়েছে শাহী বাউরি, যেটা একটি স্টেপ ওয়েল, অর্থাৎ ধাপে ধাপে তৈরি করা একটি কুয়ো। নবাব ও তার কর্মকর্তাদের গোপন নজরদারি রাখার জন্য এই ব্যবস্থা করেছিলেন। এটি শাহী হাম্মাম নামেও পরিচিত। গোমতী নদীর জল এর সঙ্গে এটি যুক্ত, ফলে এই শাহী বাউরির প্রায় 3টি স্তর সর্বদা জলের নিচে থাকে। কূপের বা এই শাহী বাউরির ভিতরে ঘর থেকে কর্মকর্তারা দাঁড়িয়ে দর্শনার্থীরা যারা আসেন তাদের খোঁজ খবর রাখতেন, এবং তারা একদিক থেকে আরেক দিকে যদি যাতায়াত করতেন বা ঘোরাফেরা করতেন, তার প্রতিচ্ছবি ওই জলের উপরে পড়তো। অর্থাৎ নিচের তলা থেকেও তারা উপরের দরজা দিয়ে কে ঢুকছে, শত্রু বা মিত্র কে ঢুকছে, তার উপরে নজরদারি রাখতে পারে। কি অসাধারণ ছিল তখনকার এই আর্কিটেকচার। শ্রমিক শ্রেণী ও দরিদ্ররা প্রকল্পটি শুরু করতেন এবং সারা দিন ধরে কাজ করতেন, আর সন্ধ্যায় উচ্চবিত্তরা এই নির্মাণের সমস্ত খুঁত বের করে সেই সমস্ত খুঁতযুক্ত অংশকে ধ্বংস করে দিতেন। পরের দিন শ্রমিকরা এসে আবার সেই জায়গাটি সুন্দর করে তৈরি করতেন। এইভাবে ভাঙা এবং গড়ার মাধ্যমে এই স্থাপত্যটি গড়ে ওঠে। এইবারে ইমামবাড়া বিখ্যাত গোলকধাঁধা বা ভুলভুলাইয়ার জন্য। এর ভিতরে উপরের তলায় ছোট ছোট সুড়ঙ্গ এবং আকর্ষণীয় গোলকধাঁধায় ভরা। এই ভুলভুলাইয়াতে প্রবেশ করার প্রায় 1024টি পথ আছে, কিন্তু বেরোনোর মাত্র 2 পথ আছে। তাই এটি দেখতে গেলে একজন গাইডের সাহায্য নেওয়া খুবই আবশ্যক। सुबह में तेज धूप आता है, लगता है लाइन से बल्ब जल रही है, सनलाइट आ रही है। 4 रास्ता 3 गलत 1 सही। यहाँ से हम चल रहे हैं 2nd फ्लोर पर, सब लोग लेफ्ट साइड आइए, पहुंच जाइएगा। उधर बंद है, उधर नहीं, रास्ता नहीं है। বারে ইমামবাড়ার ভিতরে যেহেতু একটি মাজার আছে, সেই জন্য এখানে ঢোকার আগে জুতো খুলে আপনাকে ঢুকতে হবে। মাজারের বারান্দাতে আপনার জুতো রাখার জায়গা রয়েছে, সেখানে 2 টাকার বিনিময়ে আপনি আপনার জুতো রেখে দিতে পারেন। এখানে কিন্তু খালি পায়ে ঢোকা আবশ্যক। ইমামবাড়ার ভিতরে ভুলভুলাইয়া দিয়ে আপনি যখন যাবেন, এর ভিতরে কিন্তু 3টে স্তর রয়েছে। ভুলভুলাইয়ার ভিতর দিয়ে যখন আপনি যাবেন, এক একটা স্তরে আপনাকে এক এক রকমের চওড়ার কক্ষপথ দেখতে পাবে। একটি অনেকটা বড়, কোনটি খুবই ছোট। প্রথমে যখন তৈরি ছিল পুরোটাই সলিড ছিল, পরবর্তী ক্ষেত্রে ভার কমানোর জন্য এবং হাওয়া পাস করানোর জন্য ভিতর থেকে সুড়ঙ্গটি কেটে কেটে তৈরি করা হয়। মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত সপ্তাহে 6 দিন সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত পরে ইমামবাড়া ওপেন থাকে। সোমবার দিন থেকে ছুটি। আর ভুলভুলাইয়া সকাল 9টার সময় খোলে, তাই আপনি যখন যাবেন তখন টাইমটা খেয়াল রাখবেন। এরপর ভুলভুলাইয়া থেকে আমাদের বেরিয়ে আসার পালা। বেরোনোর পথটা খুব সংকীর্ণ, তাই বেরোনোর সময়
স্টেপগুলো দেখে দেখে বেরোবেন। এই অসাধারণ স্থাপত্যটি তৈরি করতে প্রায় 5 থেকে 10 লক্ষ টাকা ব্যয় হয়েছিল। আমরা এখন রেসিডেন্সিতে রয়েছি। এটা হচ্ছে বেলিগার্ড গেট। এবার আমরা এসে পৌঁছলাম রেসিডেন্সি, যা ব্রিটিশ রেসিডেন্সি বা রেসিডেন্সি কমপ্লেক্স নামে পরিচিত। এটি ব্রিটিশ রেসিডেন্ট জেনারেলদের বাসস্থান হিসেবে কাজ করত। 1775 সালে অযোধ্যার তৃতীয় নবাব আসফ উল দৌলা ফৈজাবাদ থেকে লখনৌতে রাজধানী স্থানান্তরিত করেন। রেসিডেন্সিটি 1780 থেকে 1800 সালের মধ্যে তৈরি করা হয়েছিল। আসিফ উদ দৌলার শাসনকালে এর নির্মাণ শুরু হয় এবং অযোধ্যার পঞ্চম নবাব দ্বিতীয় সাদাত আলী খানের সময় শেষ হয়েছিল। দেয়ালের মধ্যে সমস্ত নিজেদের নাম লিখে অমর হওয়ার চেষ্টা করেছে। এভাবে কি আর অমরত্ব হয়? ঐতিহাসিক সৌধকে নষ্ট করা ছাড়া আর কিছু নয়। সেন্স যে কবে হবে কে জানে। সালের 1 জুলাই থেকে 1857 সালের 17 নভেম্বর পর্যন্ত এই রেসিডেন্সি লখনৌয়ের অবরোধের শিকার হয়, যা 1857 সালের ভারতের বিখ্যাত সিপাই বিদ্রোহের অংশ ছিল। 1858 সালের মার্চ মাসে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই লখনৌ পুনরুদ্ধার করেন। এই বিদ্রোহ বা অবরোধের সময় রেসিডেন্সি ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হয় এবং তখন থেকেই এটি ধ্বংসস্তূপে পরিণত হয়। 1857 সালের যে অবরোধ হয়েছিল তখন এখানকার লখনৌয়ের মানুষেরা এই রেসিডেন্সির মেন দরজাগুলো বাইরে থেকে বন্ধ করে দেয় এবং ভিতরে যে সমস্ত ব্রিটিশ জেনারেলরা ছিল তাদের উপরে কামান এবং গোলাবর্ষণ করতে থাকে। সেই কামান এবং গোলাবর্ষণের চিহ্ন আজও এই ধ্বংসস্তূপের গায়ে রয়েছে। দর্শকরা সেখানে গেলে এখনও এগুলো দেখতে পারবেন। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই রেসিডেন্সি খোলা থাকে। সোমবার বা অন্যান্য ছুটির দিনগুলোতে এই রেসিডেন্সি বন্ধ থাকে। ক্যাসেরবাগ চক, এখানে বাড়িগুলো ডিজাইন একই রকম প্রায়। সারাদিন ঘোরাঘুরি পর এবার পেটে ছুঁচোর ডন দিতে শুরু করেছে, তাই আমরা চলে এলাম লখনৌয়ের অন্যতম বিখ্যাত রেস্টুরেন্ট দস্তরখানে। এখানকার গালোটি কাবাব পুরো লখনৌ বিখ্যাত, আর লখনৌই বিরিয়ানি, সেটাই ছিল সেদিনকের লাঞ্চের আমাদের মেনু। পেট ভরে মন ভরে খাওয়া দাওয়া করে আমরা আস্তে আস্তে আমাদের হোটেলের দিকে ফিরলাম। আজকের লখনৌয়ের ভ্রমণ বৃত্তান্ত এই পর্যন্তই। আমাদের আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দ্বিতীয় দিনের লখনৌ ভ্রমণ বৃত্তান্ত নিয়ে শীঘ্রই ফিরে আসছি। আর চলি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।